আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধিক তারেক রহমান সাহেব, ধিক আপনাকে। আমি তো নিজের কণ্ঠে বলেছি, এই টেলিভিশনের সামনে, এই ইউটিউবের সামনে আমি বলেছি, তাহলে সেটা গুজব হবে কেন? সেটা মিথ্যা হবে কেন? আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে। আর আজ থেকে আমার আর কোনো বাধ্যবাধকতা নাই। দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, আমি তাদের বিএনপি করেছি, অন্য কারো বিএনপি করি নাই। আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম, আমি কথা বলবো। আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে, আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে। যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আপনার মাগফিরাত কামনা করবেন। তবে তারেক রহমান সাহেব, সরি আঙ্কেল, ইউ লস্ট দ্য ব্যাটল। আপনি হেরে গেলেন তারেক রহমান সাহেব, আপনি প্রচন্ড ভাবে হেরে গেলেন। পিতার হাতে গড়া দলটাকে আপনি অভিভাবকহীন করে দিলেন। আমি জানি রিমোট কন্ট্রোল থেকে আপনি দলটাকে চালাতে পারবেন, আমি জানি আপনার এই স্কাইপির মাধ্যমে দলটাকে চালাতে পারবেন, কিন্তু দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না। এই দলটার প্রতি জনগণ আর আস্থা রাখবে না। তারা জানে যে তারেক রহমান সাহেব দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে জীবন দিতে পারে না, যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না। সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না। আজ থেকে আমি আমার দায়ভার থেকে মুক্ত হয়ে গেলাম। আমি জেনারেল জিয়ার অধীনে চাকরি করেছি, রাজনীতি করেছি বলবো না, চাকরি করেছি। তার প্রতি যারা লয়াল সোলজার ছিল, আমি বিনীতভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়াল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম, অতি ক্ষুদ্র সোলজার। আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে, প্রতিবারই বলছে যে আমি তোমাকে কি করব, পুরা স্থায়ী কমিটি তোমার বিরুদ্ধে বহিষ্কার দিতে বলে, আমি তোমাকে দিচ্ছি, বহিষ্কার করছি, যাও তুমি কাজ করো, যাও। বহিষ্কার আছে, আবার সময় আসলে এই বহিষ্কার দেখবো না আমি। উনি তো বলে নাই আমার পার্টিতে আইসো না, অফিসে আইসো না, আমার সঙ্গে দেখা করো না, আমি তো বহিষ্কার, উনি তো বলে নাই। কিন্তু তারেক রহমান সাহেব, আপনি আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল বলে একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসিরকে আপনি এক্সপেল করেছেন। ধিক তারেক রহমান সাহেব, ধিক আপনাকে। আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে। আর আজ থেকে আমার আর কোনো বাধ্যবাধকতা নাই। দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, আমি তাদের বিএনপি করেছি, অন্য কারো বিএনপি করি নাই। আপনার বিএনপি আমি করব না। কিন্তু আপনাকে ধিক জানাচ্ছি, আপনি একটা নিরীহ ছেলেকে, নাসির নামটা লিখে রাখেন, তাকে আপনি এক্সপেল করেছেন। কেন? সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল। আপনি অনেক, আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে, আপনি বহিষ্কার করেছেন। বিশাল ক্ষমতাশালী ব্যক্তি, আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন। তারেক রহমান সাহেব, গুড বাই টু ইউ, গুড বাই, ভেরি ভেরি গুড বাই। Politics in Bangladesh, Tareq Rahman has no chance. আপনার এই রাজনীতিতে বাংলাদেশে আর কোনো চান্স নাই, কোনো চান্স নাই। আমরা 15 বছর আগে আমরা যখন আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে, এই ভারতের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, ইউ কান্ট্রির সঙ্গে, এমনকি সৌদি অ্যাম্বাসেডারের সঙ্গে, তারা শুধু একটা কথাই বলতো, তোমরা কি উনার বাইরে কোনো নেতা পাও না? এর বাইরে কি কোনো নেতা তোমাদের মধ্যে নাই? Why don't you try for it? Why don't you find out someone? তোমরা কেন চেষ্টা করো না? কাউকে নিয়ে আসো। এই ছেলেকে আমরা কি করে বানাবো যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু, যে জীবনে প্রথম থেকে চাঁদাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা, বিরোধী দলের মানে আসার আগেই প্রথম সরকারের আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত হয়েছে, আনফরচুনেটলি দ্যাট ওয়াজ তারেক রহমান। কাজে এটা দুর্ভাগ্যজনক। আচ্ছা তারেক রহমান সাহেব, আপনি আমাকে বহিষ্কার করেছেন, শুধু বহিষ্কার করেন নাই, আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন, আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিতে চান নাই। আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম, আমি কথা বলবো। আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে,
আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে। আপনি জানেন আমি লিখিতভাবে আপনাকে কি রিপোর্ট দিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। আমি সেই মেজর আক্তার যে আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত 3 পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম, মনে আছে তারেক রহমান সাহেব? নিশ্চয়ই মনে থাকার কথা। আপনি উত্তরে খালি বলেছিলেন আঙ্কেল এগুলা মানুষে বলবেই, এগুলো নিয়ে আপনি মাথা কামড়ায়েন না। বুঝতে পারছেন? ভুলে যান না আজকে তারেক রহমান সাহেব আপনি ভারতকে বাধা দিচ্ছেন, আমেরিকাকে বাধা দিচ্ছেন, একবার নিচের দিকে তাকাচ্ছেন, নিজের দিকে তাকাচ্ছেন? আপনি এত বড় নিষ্ঠুর যে দেশমাতার খালেদা জিয়ার প্রতি আপনার কোন সম্মান নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। আরে মানুষ তো মারা যাবে, এমনি মারা যাবে। কেন আপনি বলছেন না ওনার ভেন্টিলেটর খুলে নেওয়া হোক? আপনি তো সন্তান, এই অধিকারটা আপনার, আর কারো অধিকার নাই। আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটর খুলতে পারবে না, তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে। যে ভেন্টিলেটর পড়ানো হয়েছে দেশমাতা খালেদা জিয়ার নাকে মুখে, সেই ভেন্টিলেটর খোলার ক্ষমতার কারো নাই, একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া। কিন্তু ওনার তো আপনি ছাড়া আর কেউ নাই, একমাত্র আপনি পুত্র সন্তান জনাব তারেক রহমান। আমি দেখেছি বি চৌধুরীর বেলায় উনি মৃত্যুর শেষ 7 দিন বলেছে আমাকে চিকিৎসা করাবা না, কোনো ইনশান দিবা না, কোনো স্যালাইন দিবা না। তোমরা আমাকে, আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি, আমি যে কোনো সময় কমায় চলে যাব, আমাকে তোমরা হাসপাতালে নিবা না, আমাকে তোমরা কোনো ওষুধ দিবা না, কোনো স্যালাইন দিবা না, পারলে আমার পাশে কোরআন তেলাওয়াত করো বা রবীন্দ্রসঙ্গীত শোনায়ও, কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায়ও না, আর ইঞ্জেকশন দিও না, আমার কাছে স্যালাইন পুশ করো না, কারণ তোমরা আমাকে বাঁচায় রাখতে পারবে না। আমি যে কোনো সময় কমায় চলে যেতে পারি, আমার জীবনের, এটা আমার কথা না। বি চৌধুরী ফ্যামিলিকে জিজ্ঞাসা করেন, তাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন। বি চৌধুরীর মতো একটা মানুষ এরকম ব্রেভলি মারা যেতে পারে, সাহসের সঙ্গে মারা যেতে পারে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে আপনি সেই ব্রেভনেসটা দেখাতে দিলেন না, সেই সাহসটা দেখা দিলেন না। ওনাকে বলতে দিলেন না তোমরা আমার চিকিৎসা বন্ধ করো, আমার ছেলে আছে, আমার আশা আছে, আমার ছেলে রাজনীতি করবে, দেশ দেখবে, সব দেখবে, আমাকে যেতে দাও। কিন্তু আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই, সেইটুকু আপনি করতে দেন নাই মিস্টার তারেক রহমান। আপনি বিএনপির দুর্ধন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন স্থায়ী কমিটির সদস্য নাই, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই। আপনি কতগুলো চাটুকার, কতগুলো স্যাডিস্ট, কতগুলো হোমো নিয়ে আপনি চলেন, যারা সবগুলো স্যাডিস্ট, যারা সবগুলা হোমোসাইকোলজিতে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আপনি চলেন। আজকের এই দুর্দিনে বলছি এগুলা, দেশমাতা খালেদা জিয়া থাকা অবস্থায় বলছি, এই জন্য যে মৃত্যুর পরে তো বলতে পারবো না, বাট মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে, আমি আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবো, আমি দাঁড়াবো। তার বাংলাদেশের ঘরে ঘরে যাব যে বিএনপি থেকে ধ্বংস করার পিছনে কে আছে। কি সুন্দর সরকারকে ফুরফুরা সুযোগ করে দিলেন, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল, নির্বাচনটা হয়ে যাবে, দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপির পকেটে জোয়ার তৈরি হতো। আজকে আপনি এই 7 দিনের নাটক করে আপনি সরকারকে এমন একটা অবস্থা দিলেন, সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না। সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন মনে করবে না। এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থাকবে, এবং তারাই দেশ চালাবে, এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে। এখন নির্বাচনে দেওয়ার কোনো কারণ নাই, তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার। আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই। এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল, এবং এই সরকারকে আর্মি সহযোগিতা করবে, পুলিশ সহযোগিতা করবে, সকল লোক জানবে যে এই সরকার একটা স্থায়ী সরকার। যখনই মানুষ জেনে যাবে এই সরকারটা 3 বছর বা 5 বছরের জন্য স্থায়ী হয়ে গেছে, নির্বাচিত সরকারের কথা কেউ বলবে না, কোনো প্রয়োজন নাই। সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না,
এবং সকল রাজনৈতিক দলে বলবে আমাদের নির্বাচন দরকার নাই, আপনি যে কদিন পারেন দেশ শান্ত করেন, এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, এই স্যাডিস্ট, এই হোমো, এই সমস্ত গুলাকে আপনি দূর করেন, এগুলাকে আপনি শাসন করেন, এগুলাকে আপনি নিশ্চিত করে পরিষ্কার করেন, দেশটাকে ক্লিন করেন। নতুন করে আমরা আর করতে চাই না অন্তর্বর্তী সরকার থাকুক 5 বছর। আমিও মনে করি এখন অন্তর্বর্তী সরকার 5 বছর থাকা উচিত। যদি হ্যাডম থাকে তাহলে নির্বাচন আদায় করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। যদি বিএনপির হ্যাডম থাকে, যে হ্যাডম আগে দেখাইছিলেন, এই হ্যাডম যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করায় আন দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ। তবে এটা ঠিক, এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে। তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই, যেহেতু ডক্টর ইউনূস কমিট করেছে, তাই না, তিনি হয়তো যদি জনগণের প্রতি, দেশের প্রতি দরদ থাকে, তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রাখতে পারেন। এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের ইচ্ছার উপরে। কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন আর নির্বাচন হবে না, এখন নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। বা সে নির্বাচনটা যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউনূস, ওনার মহানুভবতা, ওনার উদারতা, গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ, দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট, এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না। কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। যেখানেই কান পাতি, যেখানেই মানুষের কথা বলি, স্যার জামাত চলে আসবে, স্যার ভাই জামাত চলে আসবে, আক্তার তোমরা জানো না তোমরা কি করতেছো, জামাত কিন্তু অনেক দূর আগায় গেছে। এটা আজকে জনশ্রুতি হয়ে গেছে, গণমানুষের মধ্যে সে কথা হচ্ছে। জামাত আজকে রিফর্ম করতেছে, পরিবর্তন করতেছে। তারা 8টি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে। তারা এখানে ফান্ডামেন্টালস দিয়ে সরাইয়া দিচ্ছে। তারা এখন আর জঙ্গি রূপ ধারণ করছে না, তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন। এখন তারা ক্যাডার পলিটিক্স না, এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন। ওনারা 8 দলীয় ঐক্য জোট করে তৈরি করে ওনারা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন, কোনো লোভ দেখাচ্ছেন না, অন্যের উপর চাপ দিচ্ছেন না, এইটা দিব ওইটা দিব না, এটা রাখবো ওইটা রাখবো না। তারা অনেক বেশি উদার, অনেক বেশি মানবিক, অনেক বেশি সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত, ব্যবসায়ী প্রতিষ্ঠিত, শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চমানের। জামাতের প্রথম সারির অন্তত 5000 নেতা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম। যদি পাশে 5500 ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং, তার মধ্যে 5000 হবে জামাতের। যদি আপনি 5500 শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক ধরেন, তাহলে হয়তো প্রথম 4 থেকে 5000 হবে এই জামাতের শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক। ডাক্তার বলেন, লয়ার বলেন, দেখেন জামাতের লয়াররা সংসদে উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন, কত প্রাঞ্জল ভাষায়, কত বলিষ্ঠ ভাবে বক্তব্য দিচ্ছেন। প্রতিদিন তাদের কথা দেখেন, আর বিএনপির লয়ারদের কথা দেখেন, মেও 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 করে লয়াররা বলে। আর জামাতের আইনবিদরা কি শক্তিশালী ভাবে কথা বলে, তার টোনটা কি, টোনই তো বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত, আপনি দেখেন। আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে, উকিলটা কথা বলে, দেখেন। কাজেই চাই পরিশেষে বলতে চাই, আগামী শুক্রবার সকালবেলা হয়তো দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন। চড়ে কোথায় যাবেন আমি জানি না, তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন। এটা প্রায় সত্যের পথে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি সম্ভাবনা কোনো গুজব নয়, সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয়। আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না। এই যে একটা মুর্তুজা সাহেব বলে একজন লোক আছে যে ওয়াশিংটনে আছেন, উনি প্রেস অ্যাটাচি, উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন, কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির স্কেলের। সিনিয়র সেক্রেটারি স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের? রাষ্ট্রদূত নিজেই তো সচিব
সিনিয়র সচিব না। সেখানে কি করে তার চেয়ে সিনিয়র তার প্রেস অ্যাটাচি থাকে, এগুলো বলে বেড়ায়, আবার নিজের চিঠিও দেয় শুনছি, দরখাস্ত পাঠায়, আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয়, হামকিও দেয়, বুঝছেন না? এবং সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়। বেচারা কি বলে আমাদের পান্না 3 মাস জেল খাটছে, আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো, আমি কালকে কথা বললাম পরশুদিন, ওটা 5 লক্ষ ছাড়াই গেছে, 5 লক্ষর বেশি মানুষ দেখছে, আমরা গত রাত্রে 12টা পর্যন্ত দেখেছি। এটা আজকে নাই, অনলাইনে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনারা বলছেন যে কোনো বাধা দিবেন না, কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না, তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন? কার নির্দেশে কেন পান্না আজকে বাধ্য হয়েছে? পান্নার ফ্যামিলি তাকে বলতেছে তোমার এত রিস্ক নেওয়া দরকার নাই, একবার তো জেল খাটছো, আর খাটার দরকার নাই। এর সকল দায়ভার আমি নিয়েছি। আমি বলছি পান্না অনুষ্ঠান করেছে, প্রশ্ন করেছে, জবাব দিয়েছি আমি, এর দায়ভার আমার দায়ভার। আর আমি তো এবার অ্যারেস্ট হবো না, আমাকে অ্যারেস্ট করতে আসলে মারামারি করবো যাতে আমি গুলি খাই, সো দ্যাট আই এম ফিনিশড, উকিলকে টাকা খাওয়াবো না। আমাকে যদি কেউ পুলিশ বা কেউ গ্রেফতার করতে আসে, আমি তার সঙ্গে মারামারি করব, গুলাগুলির মতো ব্যবস্থা করব, যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় নাটকের শেষ হওয়া প্রয়োজন। এর আগে আমি এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইনি এজন্যই যে বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন, এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয়। কিন্তু এখন আসলে সন্দেহ যেই তীব্রতা ধারণ করেছে, এতে আর আসলে গুজবের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি, এতে হচ্ছে খালেদা জিয়া উনি 2 দিন আগেই মারা গেছেন। কিন্তু যা বললাম, যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এই কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন। সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি। তবে স্পষ্টত যেটা হচ্ছে, এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে, সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন, খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে, সেটা কেন লাগিয়ে রাখা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে এভার কেয়ার হাসপাতালটা কোথায়। সেটা একটি অত্যন্ত সিকিউর এলাকা। সেইখানে অর্থাৎ সেই এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি, এবং বেশ সিকিউর এলাকা। সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সেই এলাকার জন্য, এলাকাটাই সিকিউর আপনারা জানেন, বসুন্ধরা এলাকা, এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে। তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য, শুধুমাত্র এভার কেয়ার নয়, বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম, মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি। কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ, এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো। তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে, সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে, এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এসএসএফ এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা। কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটি বিগ চ্যালেঞ্জ। তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে।
এবং এতেই বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না, অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে। হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন? হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন? না, শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা ওনারাও আসলে খালেদা জিয়ার আসলে মঙ্গল চান, অর্থাৎ উনি যেন সুস্থ হয়ে বেরিয়ে আসেন, এটা সবাই চান বলে আমি নিশ্চিত। তাই ওনার কোনো শত্রু নাই যে খালেদা জিয়াকে হত্যা করবেন বা খালেদা জিয়ার কোনো ক্ষতি করবেন। এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এসএসএফ গেছে। সেখানে এসএসএফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে। হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায়? হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে, এবং সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে। আমি জানতে চাই, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কি খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে, না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে? আমরা সাধারণ জনগণ, খালেদা জিয়া আমাদের পাশে সব সময় ছিলেন, খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যাননি। এবং খালেদা জিয়া এই যে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেখানে উনি চাইলে থাকলেও মানুষ কিছু বলতো না, জনগণ, কারণ উনি অত্যন্ত অসুস্থ। উনি 6 মাসের জায়গায় 1 বছর থাকলে মানুষ কিছু বলতো না। কিন্তু প্রশ্ন আসতো, তারেক কেন দেশে আসছে না? অর্থাৎ তারেকের উপর চাপটা বেড়ে যেত। খালেদা জিয়া যদি আরো দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য থাকতেন, তাহলে তারেকের উপর চাপটা বেড়ে যেত দেশে আসার জন্য। কারণ বিএনপির হাল তো ধরতে হবে, তারেকও নাই, খালেদা জিয়াও নাই, বিএনপি চলবে কিভাবে? তাই তারেকের উপরে চাপটা কমানোর জন্যই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছিলেন। কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না? আমি যা জানতে পেরেছি, অলরেডি বোধহয় এসেও গেছে, যে তারেকের মেয়ে, আমি গত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন, মনে আছে তো না? যে এর আগের ভিডিওতে বলেছিলাম। এখন তার মেয়ে এবং তার বউ নাকি বাংলাদেশে আসবে। তো তার মেয়ে, তার বউ, কোকর বউ, তারা বাংলাদেশ থেকে কি করবে? খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে। তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায়, তাহলে তারেকের নিরাপত্তার সমস্যাটা কোথায়? তারেকের কাছে তার বউয়ের জীবন এবং তার মেয়ের জীবন কি আরো ইম্পর্টেন্ট নয়? আসলে কারণটি অন্য জায়গায়। তারেকের উপরে আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ হাসিনাকেও দেশে ফিরতে দিবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে সুষ্ঠু নির্বাচনে, সুষ্ঠু বিচারে, সেটা বেরিয়ে আসুক। সুষ্ঠু বিচারও হবে না, কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে, আবার নির্বাচনও করতে দেবে না। যেমন বিএনপি নির্বাচনে যায়নি, আর নির্বাচন করতে না দেওয়ার একটা, তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআর এর নাটক সাজালে। বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে, আপনিও জানেন, আমিও জানি। তো যাই হোক, নেভারদিলেস আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আর ওদিকে বিএনপি, আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা, কিন্তু তারেকের পেছনে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং অন্যান্য 10 ট্রাক মামলা, অস্ত্র মামলা, এসব রয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারটি রায় হয়েছে, সেটা আসলে প্রসিডিউরাল সমস্যার কারণে, মূলত সংক্ষেপে বলতে গেলে। এর অর্থ এই নয় যে 21শে আগস্ট কেউ ঘটায়নি, এর অর্থ এই নয় নতুন করে আবার মামলা আসবে না, এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারি সমস্যা সমাধান হয়ে গেছে। এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে, যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে। অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা দেশের প্রধান দল, এবং তাদের সাথে ইসলামী অনেকগুলি মৌলবাদী গোষ্ঠী এসে হাত মিলাচ্ছে। এটা ইন্ডিয়া মেনে নেবে না কখনোই, যখন ইন্ডিয়া বাংলাদেশ জন্মের পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে, যে তাদের পার্লামেন্টে তাদের স্বার্থের কথা বলার মতো বা প্রতিবেশী দেশটির সাথে বন্ধুত্ব রাখার উচিত এই কথা বলার মতো কোন দল পার্লামেন্টে থাকবে না। সেই পার্লামেন্ট কলাপস হতেই হবে যদি অল ইনক্লুসিভ নির্বাচন না হয়। তাই সেই ক্ষেত্রে তারেকের আসার সম্ভাবনা একমাত্র তখনই হবে যখন
আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজীব অজের জয় বা মুজিব পরিবারের কেউ আসবে। তাই মুজিব পরিবারকে বাদ দিতে হলে তারেককেও বাদ দিতে হবে এবং সেই বিষয়ে ভারতকে আমেরিকা অবশ্যই সমর্থন করবে, কারণ তাদের ভিতরে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে। আর তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায় তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই কেলেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে, কিন্তু এই ছেলেটি যে কোনো কারণেই হোক দেশে ফিরে আসেনি। 11 সময় খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি এবং শেখ হাসিনাও আপনাদের মনে আছে যে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে উনি চিৎকার করেছিলেন যে আমাকে দেশে যেতেই হবে এবং দেশে ফিরে উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন। বোথ নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া কিন্তু বন্দি অবস্থায় 11 পরে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া যে যাচ্ছেন, খালেদা জিয়া কি মৃত না জীবিত তার আমরা কাগজ চাই। আমরা সাধারণ নাগরিক, খালেদা জিয়া শুধুমাত্র তার পরিবারের সদস্য নয়, খালেদা জিয়া আমাদের দেশনেত্রী। তাই খালেদা জিয়া মারা গেছেন কিনা তার নিশ্চিত ডাক্তারি রিপোর্ট আমরা জানতে চাই। আমরা জানতে পারবো না, আমাদেরকে বলা হবে না উনি গভীর অবস্থায় আছেন, এইসব কথা বললে হবে না। খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর আগে আমাদের সাধারণ মানুষকে প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে, স্পষ্ট বলতে হবে এবং যে নেতারা মিথ্যে কথা বলবেন বাংলাদেশের মানুষ তাদেরকে পরবর্তীতে ধরবে। স্পষ্ট করে বলতে হবে এবং দায়িত্ব বিএনপির টপ নেতৃত্বকে পরিষ্কার করতে হবে যে আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত না মৃত। স্পষ্ট, যদি আমাদেরকে মেডিকেল কাগজ নাও দেখানো হয়, ডাক্তারি কাগজ, এই কথা বলতে হবে। এরপরে কাতার এয়ারলাইন্সের থেকে আমাদের রিপোর্ট দিতে হবে যাকে ওনারা প্লেনে উঠাচ্ছেন খালেদা জিয়া, উনি কি জীবিত না মৃত। এরপর লন্ডনে যাওয়ার পথে যদি খালেদা জিয়া মারা যান সেটারও জবাবদিহিতা করতে হবে, কারণ এরকম মুমূর্ষ মৃত প্রায় মানুষকে যদি মরে না যেও থাকেন কেন এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো, সেটা কি তারেককে দায় মুক্ত করার জন্য নাকি যে ও আসেনি। তারপর লন্ডনে নেমে যদি মারা যান বা লন্ডনে যদি ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়, লন্ডনের ডাক্তারদের কাছ থেকে আমাদেরকে সার্টিফাইড প্রমাণ দিতে হবে যে খালেদা জিয়া কখন মারা গিয়েছিলেন বলে ওনাদের সিদ্ধান্ত। এসব কিছু বিষয় খেয়াল রাখবেন। আর তারেক যদি খালেদা জিয়ার মৃত্যুর আগে এই সকল নাটক না করে বাংলাদেশে ফিরে না আসে, আমি আপনাদের বরাবর বলেছি বিএনপি ধ্বংসের জন্য তারেককে দায়ভার বহন করতে হবে এবং বিএনপিকে তারেকের নেতৃত্বে টিকিয়ে রাখা অসম্ভব হবে যদি তারেককে সেখান থেকে রিমুভ করা না হয়। এ কথাটি আপনাদের বরাবরই বলে আসছি যে তারেক যোগ্য নেতা নয় বিএনপির। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভালোবাসি, আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি আওয়ামী লীগের যে সকল নেতারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হতে হবে। বিচারের নামে প্রহসন নয়, সুষ্ঠু বিচারের নামে প্রহসন চলবে না এবং সুষ্ঠু বিচার করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, বিএনপি ঘুরে দাঁড়াতে হবে, তারেককে বাদ দিতে হবে, আজ হোক আর কাল হোক। কারণ তারেক কোন যোগ্য নেতৃত্বের কোন প্রমাণ আজ অবধি দিতে পারেনি। সে কোন লেভেলে আন্দোলনে কখনো ছিল না, বরঞ্চ সে ডিসেম্বর থেকে সরে গিয়ে ফেব্রুয়ারির নির্বাচন অসম্ভব হবে, আপনাদেরকে আমি সেটাও বলেছিলাম। আমার মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। তাই নির্বাচন হতে হবে সুষ্ঠু, স্পষ্টতা থাকতে হবে এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিজেদের দোষ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে ঠেকাতে হবে।